আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাইবার হামলার শঙ্কা, দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে 15 অক্টোবর। তারেকের ভারত বিরোধিতাকে আমলে নিতে চান না দিল্লির বিশ্লেষকরা। সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ। তহবিল সংকটে 14,000 শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত জাতিসংঘের। ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। ইসরায়েলের কেজিয়েত কারাগারে শহীদুল আলম। এবার বিস্তারিত। বিশ্বের বড় কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর তৎপর হয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে সংস্থাটি। এরই মধ্যে গত মাসে বেবিচকের ওয়েবসাইটে সাইবার হামলা হয়। এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এভিয়েশন ও সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে তাই 10টি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। সূত্র জানিয়েছে, বেবিচকের সদস্য এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান, সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য 10টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেল ও লিঙ্ক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার। নির্দেশনায় আরও বলা হয়, কোনো সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের CAAB শর্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্স রেসপন্স টিমকে অবহিত করতে হবে। বেবিচক সূত্রে জানা যায়, গত 15 সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জানানো হয়, লন্ডনের কয়েকটি বিমানবন্দরে হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশও আগাম সতর্কতা নেয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া বেবিচকের ওয়েবসাইট সম্প্রতি সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়ন করে দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে। আগামী 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানের নেতৃত্ব দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানিয়েছেন, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের 5টি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয় যে বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক দলগুলো থেকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত নিয়ে কিছু মন্তব্য করেছেন। ভারতের বিশ্লেষকরা মনে করেন, তারেক এই কথাগুলো বলেছেন আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে। তিনি আসলে ভোটারদের বার্তা দিতে চেয়েছেন। তারা মনে করেন এগুলো তারেকের মনের কথা নয়। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক ভারত প্রসঙ্গে বলেছেন, তিনি বাংলাদেশের স্বার্থ দেখবেন। তিনি পানির হিস্সা চান, তিনি দেখতে চান না আরেক ফেলানি ঝুলে আছে। তিনি মানুষের হিস্সাও হিসাব চান। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয় তো তার কিছু করার নেই। বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত, শীতল সম্পর্ক থাকবে, তাকে মানুষের সঙ্গে থাকতে হবে। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও বাংলাদেশ বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত DW-কে বলেছেন, তারেক রহমান তার নির্বাচনের কথা ভেবে এসব বলেছেন। তারেক একটা পপুলিস্ট অবস্থান নিয়েছেন। তিনি এমন কথা বলেছেন যাতে তার সমর্থক
সমর্থকরা খুশি হবেন। এটাকে একটা নির্বাচনী আবেদন বলা যেতে পারে। 1971 সালে যুদ্ধে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডিডব্লিউকে জানিয়েছেন, মনে রাখা দরকার, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতলই ছিল, খুব খারাপ ছিল না, আবার খুব উষ্ণও ছিল না। তিনি মনে করেন বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি তাতে নির্বাচনের কথা মাথায় রেখে তারেক রহমানকে আক্রমণাত্মক মনোভাব দেখাতে হবে। তিনি সেটাই করেছেন। কাজের সূত্রে বাংলাদেশে খালেদা জিয়ার সময় এবং আওয়ামী লীগের শাসনকাল কাছ থেকে দেখা কাস্টমস অ্যান্ড এক্সাইজ বোর্ডের সাবেক চেয়ারম্যান সুমিত দত্ত মজুমদার ডিডব্লিউকে বলেছেন, প্রতিটি দেশই নিজের স্বার্থ দেখে সেই মতো সিদ্ধান্ত নেয়। এটি নতুন কোনো কথা নয়। তবে যে দলই ক্ষমতায় আসুক তাদের ভূ রাজনীতির কথা মাথায় রাখতেই হবে। শ্রীরাধা দত্ত বলেছেন, তিস্তা ছাড়া তো আর জল নিয়ে খুব একটা সমস্যা নেই, তা নিয়ে আলোচনা হতেই পারে। তবে গত 1.5 বছরে তারেকের কাছ থেকে ভারত বিরোধী বিবৃতি পাইনি। নির্বাচনের আগে তিনি এই ধরনের কথা বলবেন সেটা প্রত্যাশিত। তারেকের কথাতে আমি অন্তত আশ্চর্য হইনি। সুমিত দত্ত মজুমদার মনে করেন, ভারতের ক্ষেত্রে বড় বিষয় হলো কট্টরপন্থীদের সঙ্গে তারেক রহমান ও তার দলের সম্পর্ক কি হবে সেই বিষয়টি। উৎপল ভট্টাচার্য জানিয়েছেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক রীতি অনুসরণ করার কথা বলে। অতীতে তাদের শাসনকালেই ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিত্বরা বাংলাদেশে ফিরতে পেরেছিলেন। ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বলেছেন, দিল্লি কেবল মানুষের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গেই কথা বলবে। ফলে ভারত এখন নির্বাচিত সরকারের ক্ষমতায় আসার অপেক্ষা করছে। তারপরেই বোঝা যাবে ভারত বাংলাদেশ সম্পর্কের গতিপথ কোন দিকে যাচ্ছে। তবে বিশ্লেষকরা সকলেই জানিয়েছেন, তারেক যে বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলেছেন সেটাও প্রত্যাশিত। এখন বিশ্বজুড়ে সব রাজনীতিকই একই কথা বলছেন। তাই তারেকের এই মনোভাবকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের 3টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এই 3টি ব্যাংক হিসাবে 17,90,891 টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ফেরদৌস রহমান আবেদনে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানান। আবেদনে উল্লেখ করা হয়, আসামি শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 73,19,67,000 টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক নিজ দখলে রেখেছেন। তার নামীয় 27টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 539,16,25,000 টাকা ও 5,17,527 মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর এবং স্থানান্তর করায় দুদক মামলা দায়ের করেন। আবেদনে আরও বলা হয়, আসামি শেখ ফজলে নূর তাপস কর্তৃক অর্জিত সকল সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তার নামীয় অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন সেজন্য স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। তহবিল সংকটে 14,000 শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। আর এ সিদ্ধান্ত কার্যকর হলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশও। ওই কর্মকর্তা জানান, মোট প্রায় 25% শান্তিরক্ষী সেনা ও পুলিশকে তাদের সরঞ্জাম সহ প্রত্যাহার করা হবে। পাশাপাশি এসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন। এর ফলে 13 থেকে 14,000 সেনা ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাঁটাইয়ের আওতায় আসবেন। এই ছাঁটাইয়ের ফলে দক্ষিণ সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, কসোভো, সাইপ্রাস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে গোলান উচ্চভূমি উদাসীন এলাকা এবং আবি দক্ষিণ সুদান ও সুদানের যৌথ প্রশাসিত এলাকায় শান্তিরক্ষা মিশনের প্রভাব পড়বে। আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে 2024 ও 2025 সালের জন্য বরাদ্দকৃত প্রায় $800 মিলিয়ন শান্তিরক্ষা তহবিল বাতিল করেন। এছাড়া হোয়াইট হাউসের বাজেট অফিস 2026 সালের জন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তহবিল বাতিলের প্রস্তাব করেছে। প্রস্তাবের পেছনে কারণ হিসেবে মালি, লেবানন ও কঙ্গো প্রজাতন্ত্রে অভিযানের ব্যর্থতাকে উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের
বিশ্বের সবচেয়ে বড় তহবিলদাতা। যুক্তরাষ্ট্র মোট তহবিলের 26% বেশি দান করে। চীন দ্বিতীয় বৃহত্তম তহবিলদাতা, প্রায় 24% দান করে। এই অর্থ প্রদান স্বেচ্ছাসেবী নয়, বরং নির্ধারিত। তবে যুক্তরাষ্ট্রের এরই মধ্যে $1.5 বিলিয়ন বকেয়া পড়েছে। নতুন বকেয়া যোগ হয় বর্তমানে মোট বকেয়ার পরিমাণ $2.8 বিলিয়ন বেশি। ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ সব অধিকার কর্মীকে ইসরায়েলের কেতজিয়েত কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আদালা দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শহীদুল আলমের প্রতিষ্ঠান দ্রিক। সংবাদ বিজ্ঞপ্তিতে দ্রিক জানায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালা দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েলের মাধ্যমে জানা গেছে যে আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম সহ ফ্রিডম ফ্লোটিলা নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবা কর্মী, মানবাধিকার কর্মী ও জাহাজের ক্রুদেরকে আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলের কেতজিয়েত কারাগারে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লোটিলা অ্যাক্টিভিস্টরা আদালত আইনজীবীদের জানিয়েছেন, জাহাজ দখল নেওয়ার সময়ের পর থেকে তারা ইসরায়েলের দখলদার বাহিনীদের দ্বারা নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ফিলিস্তিনিরা প্রতিদিন একই রকম এবং আরও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হচ্ছেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।